গত রিপ্রেসিভ রেজিমে অনেকে এটা নিয়ে কথা বলেছেন যে সংবিধানের ৭০ ধারা পরিবর্তন প্রয়োজন, বাতিল প্রয়োজন। তো আমরা যখন জুলাই আগস্টের পরে এসে দাঁড়ালাম যে এইরকম যে ব্যবস্থাগুলো আছে যেগুলো আসলে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকার পথে বাধা, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো, একটা আমূল পরিবর্তন আসবে যাতে আবার মানুষের রক্ত না দিতে হয়। আমরা তো বারবার রক্ত দিতে চাই না, ব্যবস্থাটা আমাদেরকে সার্ভ করছে না। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে বলছিলাম আর্টিকেল ৭০ যাতে সম্পূর্ণভাবে বাতিল হয়। যারা জনপ্রতিনিধি হিসেবে যাচ্ছেন সংসদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা উচিত সংসদে। কিন্তু সেখানে অন্যান্য যারা দল ছিলেন অধিকাংশই একমত ছিলেন, বাট কিছু কিছু দল চাচ্ছিলেন যে না, এর মধ্যে কিছু এক্সেপশন থাকা উচিত, কিছু ব্যতিক্রম থাকা উচিত যেখানে সাংসদরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। তো সেখানে ঐকমত্য হলো যে দুইটা এক্সেপশন থাকবে, একটা হচ্ছে অনাস্থা ভোট এবং অর্থ বিল। বিএনপির ক্ষেত্রে 4টা এক্সেপশন ওনারা বলেছিলেন, ওটা ওনারা পরে 2টাতে এসেছেন, তো সেটাই আপনারা জুলাই সনদে দেখবেন। এখন এরকম বিভিন্ন জিনিসে জুলাই সনদে অধিকাংশ দল একমত হয়েছে যে কি কি বিষয়ে আমরা আমূল পরিবর্তন আনতে চাই, পটভূমিটা পরিবর্তন করতে চাই যাতে বাংলাদেশের নাগরিকের অধিকারগুলো সুরক্ষিত থাকে। এরপরে এখন আমরা যেই চ্যালেঞ্জটাতে আছি, এবং এটা খুবই অদ্ভুত একটা চ্যালেঞ্জ, যে যেটাতে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছেন, অধিকাংশ দলগুলো ঐক্যমত হয়েছেন যে এই পরিবর্তনগুলো আনা উচিত। পরিবর্তন কিভাবে আসবে সেটার প্ল্যানটা তখন করা হয় নাই। এটা আসলে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই বাস্তবতা। যেমন রিফর্ম কমিশনগুলো যখন করা হয়েছিল, সেই কমিশনগুলোর এখতিয়ার ছিল শুধুমাত্র প্রস্তাবনা দেয়া, বাস্তবায়ন কে করবে সেটা পরিষ্কার করা হয়নি, এখনো পরিষ্কার না। স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট কে বাস্তবায়ন করবে, এটা কি আগামী সরকার এসে করবে, করলে কতদিনের মধ্যে করতে হবে, না করতে পারলে কি হবে, এরকম কোনো পথরেখা নাই। এবং সর্বশেষ জুলাই সনদ, যেটা নিয়ে এত সময়ে এবং অনেক পরিশ্রম সবাই দিল, সেটার বাস্তবায়নের ক্ষেত্রেও পরে ফাইনালি স্ট্রাগল করে একটা জায়গায় এখন আমরা যাচ্ছি। আরেকটাও রাজনীতির বর্তমান চিত্র, যেহেতু আপনার পলিটিক্স ল্যাবে ছিলেন, আমাদের শিক্ষকদের একটা আন্দোলন আসলে চলছে, যেখানে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেই জানুয়ারি মাসে তাদের দাবি মেনে নেয়ার, কিন্তু বাস্তবায়নের জন্য তাদেরকে আবার মাঠে নামতে হচ্ছে। আসলে আমাদের ব্যবস্থাটা এতটাই ভঙ্গুর যে প্রতিবাদ করা ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না, ন্যায্য জিনিসগুলোও পাওয়া যায় না। এবং মানুষের নিজের কর্মক্ষেত্র, যারা শিক্ষক ওনাদের তো ক্লাসে থাকার কথা, তারা ক্লাসে না থেকে 17 দিন পড়ে থাকতে হচ্ছে। দিস ইজ রিয়েলি আনপ্রোডাক্টিভ ফর এ নেশন, যেখানে আমাদের কোনো দাবি অধিকার আদায়ের জন্য রাস্তায় যেতে হবে এবং অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে আমরা নাগরিকদের ভয়েসটা ক্যাপচার করতে পারি, অ্যান্ড দ্যাট ট্রিগার সামথিং ইন আওয়ার পলিসি মেকার্স। ওই জায়গাটাতে আমাদের আস্তে আস্তে যেতে হবে যাতে এতটা ডিসরাপশন না হয়, কিভাবে নাগরিকদের যে চাহিদাগুলো, যে দাবিগুলো আছে সেটা জনপ্রতিনিধির কাছে পৌঁছানো যায় এবং জনপ্রতিনিধিরা সেইটা সমাধানের উদ্দেশ্যে কাজ করেন। এইভাবে আসলে চলতে পারে না, যেখানে শুধুমাত্র আন্দোলন, অবস্থান, অনশনই একমাত্র উপায় আপনার ভয়েস জানানোর জন্য, আপনার দাবিগুলো জানানোর জন্য। সনদের ব্যাপারে তো বললাম, আসলে আমাদের এই জায়গাটাতেও আসতে হবে যেখানে যেই পরিকল্পনাগুলোই করা হয়, রাজনীতিবিদ হোক, আমলা হোক, যেই পরিকল্পনাগুলো করা হয় সেগুলো যাতে সাথে সাথে বাস্তবায়নের রূপরেখা থাকে। আপনারা হয়তো ওয়ার্কশপেই দেখেছেন যে আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা বলি আমাদের যদি গোল থাকে তাহলে স্মার্ট গোল করতে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। তো আমার মনে হয় রাজনীতির মাঠেও আমাদের ওরকম গোল থাকা উচিত যেখানে আমরা অ্যাকচুয়ালি বাস্তবায়নের পরিকল্পনা সহ প্ল্যানগুলো করি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্ল্যান হচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, বা বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনাটা করা হচ্ছে না। আগামীর রাজনীতি কেমন হওয়া উচিত? আমার মনে হয় আগামীর রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত আমাদের তরুণদের। আমি আপনাদের সাথে কথা বলেছি, দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েই তরুণদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আপনাদের মধ্যে একটা অন্যরকম এখন উচ্ছ্বাস আছে, আগ্রহ আছে, দেশের জন্য আপনারা কাজ করতে চান, স্বপ্ন দেখছেন। তো আমাদের রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব হচ্ছে এই তরুণরা যারা দেশের জন্য কাজ করতে চায়, দেশ নিয়ে স্বপ্ন দেখছে, তারা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়া। এক্ষেত্রেও আমরা নাগরিক পার্টি থেকে প্রস্তাব করেছিলাম যে ভোটিং এজটা কমানো, 16তে নিয়ে আসা, কিছু স্ট্রাকচারাল চেঞ্জ যদি না আসে তাহলে আমরা শুধু বলবোই তরুণরা রাজনীতিতে আসা উচিত, নারীর রাজনীতিতে আসা উচিত, কিন্তু আমরা যদি স্ট্রাকচারালি চেঞ্জ না করি তাহলে সেটা
কথার মধ্যেই থেকে যাবে, আবারও বাস্তবায়ন হবে না। তো এই ভোটের এজটা কমানো, দিস ইজ নাও অলমোস্ট আ ট্রেন্ড। কয়েক মাস আগে যুক্তরাজ্যেও পাশ হয়েছে যে আগামী নির্বাচন থেকে 16 বছর যারা বয়সী তারা ভোট দিতে পারবেন। বেশ কয়েকটা দেশে আছে, ইন্দোনেশিয়াতেও 18 নিচে যারা আছেন তারা ভোট দিতে পারেন। আমরা যেহেতু খুব তরুণ একটা দেশ, ভোট দিতে পারার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাবেন, এবং অনেকগুলো রিসার্চ আছে যেখানে দেখা যায় যারা কম বয়সে ভোট দেয় পরবর্তী নির্বাচনগুলোতে তাদের ভোট দেওয়ার প্রবণতা বেশি থাকে। অর্থাৎ ডেমোক্রেটিক প্রসেসে ইয়াং পিপলদেরকে ইনক্লুড করার একটা উপায় তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত করে ফেলা। নারীরা যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক আছে, নারীরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন, এবং এই ক্ষেত্রেও একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনার প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যে সংরক্ষিত আসন আছে সেটা 50 থেকে 100-তে উন্নীত করা, অর্থাৎ মিনিমাম 25% রিপ্রেজেন্টেশন থাকবে জাতীয় সংসদে, এবং এটা সরাসরি ভোটের মাধ্যমে আসবে। বর্তমানে যে পদ্ধতি যেখানে দল নমিনেট করছে নারীদেরকে, সেখানে কিন্তু সেই নারী সাংসদের দায়বদ্ধতা দলের সেই নেতার প্রতি থাকে যে তাকে নমিনেশন দিচ্ছে, জনগণের প্রতি থাকে না। এবং যেহেতু তার নিজস্ব আসন নাই, ইভেন সংসদে যাওয়ার পরে তিনি যে তার কনস্টিটিউয়েন্সির কাছে সে কথা বলবেন, তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে, ভালো করলে তাদের প্রশংসা পাবেন, খারাপ করলে তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে, সেই ব্যবস্থাটা বর্তমানে নাই। কিন্তু যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে যেতে পারেন, তখন তাদের তৃণমূলে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তার ইশতেহার প্রেজেন্ট করতে হবে। তারপরে যখন সংসদে যাবেন, সংসদে যাওয়ার পরে এই মানুষগুলোর সাথে আবার তার যোগাযোগ করতে হবে, যে প্রমিসগুলো তারা করেছিলেন সেটার ভিত্তিতে কাজ করতে হবে। না করতে পারলেও সেখানে দায়বদ্ধতার জায়গা তৈরি হবে। আনফরচুনেটলি এখানেও পলিটিক্যাল পার্টিগুলো একসাথে আসতে পারেনি, কিন্তু এই পরিবর্তনগুলো করা প্রয়োজন তরুণদের জন্য, নারীদের জন্য। আমার মনে হয় এটা শুধুমাত্র নাগরিক পার্টি না বা কোনো একটা দলের এজেন্ডা না, এটা ক্রস পার্টিসান একটা ইস্যু হওয়া উচিত, যেখানে সকল রাজনৈতিক দলের একসাথে কাজ করে কি করে এই বিশাল জনগোষ্ঠীদেরকে আমরা পলিসি মেকিং এ এবং পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত করতে পারি, সেটার জন্য স্ট্রাকচারাল চেঞ্জেস গুলোতে একমত হওয়া। শেষ যে কথাটা বলবো, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য, ওনারাও অভ্যুত্থানে অনেক বড় রোল প্লে করেছিলেন। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রমিস ছিল যে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। আবারও যে কথা দিয়ে শুরু করেছিলাম যে পরিকল্পনা হয়, বাস্তবায়নের ক্ষেত্রে পথটা খুব দুর্বল থাকে। প্রবাসী ভোটিং এর ক্ষেত্রেও আমরা বারবার দেখতে পাচ্ছি যে রূপরেখাটা খুব একটা শক্ত না, রেজিস্টার করতে অনেক সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রেও আমাদের যারা বাস্তবায়ন করবেন, ইলেকশন কমিশন, রাজনীতিবিদ, এই জায়গাগুলিতেও সচেতন থাকা উচিত, এবং ডেভিল ইজ ইন দ্য ডিটেল। সো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব শক্ত হওয়া উচিত। আর আমরা বিশ্বাস করি যে রাজনীতি আর আগের মতো থাকবে না। আগে যেমন পেশি শক্তির রাজনীতি ছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি বদলে গেছে, এবং রাজনীতি বদলে গেছে আপনাদের জন্যই, যারা নতুন রাজনীতিতে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে আমাদের বাংলাদেশের রাজনীতিটা হবে জনমানুষের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। তো আপনাদেরই সোচ্চার থাকতে হবে। আমরা একটা ধাপে আছি যেখানে we are trying to rebuild. So rebuild takes a lot of time and effort, and it will take effort from people like you who will stay persistent and will work for the better.